ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা তড়িৎ বিভবের 3 নম্বর লেকচার নিয়ে চলে এসেছি, যেখানে আমরা শুরু করছি তড়িৎ স্থিতিশক্তি এই জিনিসটা দিয়ে। তো কাকে আমরা বলবো তড়িৎ স্থিতিশক্তি? তো দেখো কি হয়, এখানে কিছু আধানকে আমরা যদি অসীম দূরত্ব থেকে কোনো একটা জায়গায় একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করি, তো তাহলে সেখানে একটা কি তৈরি হবে, একটা আধান সংস্থা তৈরি হবে। তো সেই আধান সংস্থার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে তাকে আমরা নাম দিচ্ছি তড়িৎ স্থিতিশক্তি। তো কি বললাম না, আমাদের একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে একাধিক আধান থাকবে। মনে করো Q1, Q2, Q3, Q4 এরকম একাধিক আধান রয়েছে ধরো কোনো একটা সিস্টেমের মধ্যে, কোনো একটা জায়গার মধ্যে। তো এই আধানগুলোকে আমরা কোথা থেকে এনেছি না, অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি। হ্যাঁ, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা একটা করে আধান আমরা নিয়ে চলে আসছি, এবং সেটার পরে যে সংস্থাটা তৈরি হলো, এই যে 4টে আধান এখানে এঁকেছি, সেই 4টে আধান ধরো তৈরি হলো। তো এদের একসঙ্গে এদের মধ্যে যে শক্তিটা জমা হবে বা এদের যে অবস্থাটা হবে তাকে আমরা নাম দিচ্ছি তড়িৎ স্থিতিশক্তি। তো এখানে আমরা বিভব পড়েছিলাম, বিভবের চ্যাপ্টার যখন শুরু করেছিলাম ফার্স্ট ক্লাস, সেখানে বলেছিলাম কি না তড়িৎ বিভব কী জিনিস। না সেখানে আমরা বলছিলাম একটা +1 মানে একটা ইউনিট আধানকে আমরা অসীম দূরত্ব থেকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে গেলে আমাদের যে কাজ করতে হয়, যে ওয়ার্ক ডান আমরা করব, তাকে আমরা বলেছিলাম বিভব। তো এখানেও ব্যাপারটা একই। তাহলে আমরা এখানে একক আধানকে আনছি না, আমরা একের বেশি ধরে নাও, এখানে যেমন Q1 আধান, Q2 আধান, Q3 আধান, এরকম কিছু আধানকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসছি, এবং তার জন্য আমরা যে কার্য করছি সেই একই জিনিস কার্য করা হচ্ছে এখানে কিন্তু। হ্যাঁ, তো সেই কার্যটাকেই আমরা বলছি তড়িৎ স্থিতিশক্তি, এবং এর মধ্যে কত শক্তি জমা হচ্ছে, যে শক্তিটা জমা হবে তাকে আমরা নাম দিলাম তড়িৎ স্থিতিশক্তি। বোঝা গেল? তো এবার প্রশ্ন হচ্ছে কি, যে এই যে স্থিতিশক্তির কথাটা বলছি, তো সেটার ভ্যালু কত ক্যালকুলেশন করতে হবে আমাদের, এর মান কত, এটাই তো আমাদের জিজ্ঞেস করবে। আমরা আগেই বলছি এটা বিভবের চ্যাপ্টার, তো এখানে ভেক্টরের কোনো গল্প নেই, এখানে বিভব স্কেলার রাশি, যেহেতু কার্য একটা স্কেলার রাশি। তাহলে আমরা এখানে 4টে আধান নিয়ে এসেছি, একটা কার্য করেছি। তো কার্য যেহেতু স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশির একটা মান থাকবে, দিক তো থাকে না। তো সেই মানটা কত, সেই মানটা আমরা কিন্তু ক্যালকুলেট করে বার করবো। ওকে, তো এই 4টে আধান আমরা প্রথমেই ভুলে যাব যে 4টে আধান আছে। আমরা একদম মিনিমাম জিনিস দিয়ে শুরু করব, 2টো আধান দিয়ে শুরু করব, ঠিক আছে? একটা আধান নিয়ে এলে তো ঠিক আছে, একটা আধান নিয়ে এলে কী হয় সেটাও বলছি, আর 2টো আধান কেন বললাম সেটাও বলছি। তো ধরে নাও আমাদের কাছে একদম ফাঁকা বোর্ড আছে, কিচ্ছু নেই, ফাঁকা বোর্ড। কি করছি, এই বোর্ডের মধ্যে আমরা একটা Q1 আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে চলে আসবো। কি করলাম, একটা Q1 আধান তাকে আমরা ধরে বেঁধে অসীম দূরত্ব থেকে নিয়ে এসে এই বোর্ডের মধ্যে বসিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার সেই Q1 আধানটা। কত কার্য হলেও কেউ বলতে পারবে কার্য হবে? কার্য কিন্তু হবে না। তার কারণ কি না, আমরা বলছিলাম কি, যখন আমরা বিভব পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনলে কার্য হয়। খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যখনই কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তখন কার্য হয়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে না আনলে কার্য হয় না। তাহলে এখানে এই যে Q1 আধানটাকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে এলাম, এটাকে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসিনি, একটা ফাঁকা বোর্ডের মধ্যে নিয়ে এসেছি, তাহলে কোনো কার্য হবে না, তাই তো? কোনো কার্য কিন্তু হবে না। তাহলে আমরা যদি ভাবি কার্যকে আমরা যদি W1 দিয়ে লিখি, যে Q1 আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে এসেছি, কার্য কত হলো? কার্য হলো 0, কারণ কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না, মানে একে বাধা দেওয়ার মতো কোনো বল এক্সিস্টই করেনি এখানে, ঠিক আছে? এবার দেখো, যেই Q1 আধানটা আমরা এখানে রেখেছি, তো তখন কি হবে, তখন এর চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। আমরা জানি যে যখনই কোনো একটা কোথাও আমরা একটা আধান রাখি, ধরে নাও +1 আধান রাখি, তার চারদিকে এইরকমভাবে তড়িৎ বলরেখা তৈরি হয়, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হয় এর চারিপাশে, তাই তো হয়? তাহলে এই একটা Q1 আধান যখন তুমি রাখবে, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে, এবং তার ফলে তুমি যখনই অন্য আর একটা আধানকে এই বোর্ডের মধ্যে রাখতে যাবে, তখন কি হবে, এই Q1 ওকে বাধা দেবে। যদি একই আধান হয়, মানে পজিটিভ, এও পজিটিভ হয়, তাহলে বাধা দিয়ে বিকর্ষণ করবে। যদি বিপরীত আধানকে নিয়ে আসো, মানে নেগেটিভ কোনো আধানকে নিয়ে আসো, তাহলে আকর্ষণ করবে, তাই না? এই জিনিসটা হবে।
তো মনে করছি এ প্লাস আধান মানে প্লাস Q1 আধান, আমরা আরেকটা Q2 আধান নিয়েছি, তাকেও অসীম দূরত্ব থেকে নিয়ে এসে আমরা এই জায়গাটায় বসিয়ে দিয়েছি। তো এইবার হচ্ছে শুরু গল্পটা। গল্প কি শুরু হলো দেখো, এখন কিন্তু Q1 আধান আছে, তাহলে Q1 আধান কি করবে, Q2 আধানকে বাধা দেবে, যেহেতু এরা দুজনেই পজিটিভ, একে বাধা দিয়ে বলবে দূরে সরে যাও। কিন্তু আমরা কি করেছি, সেই বাধা বলের বিরুদ্ধে একটা কাজ করে ওকে অসীম দূরত্ব থেকে নিয়ে এসে এইখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের তো একটা কাজ করতে হয়েছে, এখানে একটা বল যেহেতু বাধা দিচ্ছে তার বিরুদ্ধে আমরা কাজ করছি। তাহলে আমরা এই Q2 আধানকে নিয়ে আসতে গিয়ে যে পরিমাণ কার্য করলাম তাকেই আমরা বলছি এই যে সংস্থাটা তৈরি হয়েছে Q1 Q2 চার্জ দিয়ে, সেই সংস্থাটার স্থিতিশক্তি। বোঝা গেল? তাহলে শুধুমাত্র কি দাঁড়ালো এখানে, Q2 আধানটাকে নিয়ে আসার জন্য যে পরিমাণ কাজ করলাম তাকেই আমরা বলছি তড়িৎ স্থিতিশক্তি। তা আমরা ধরে নিচ্ছি Q1 এবং Q2-র মধ্যে যে দূরত্ব তাকে আমরা R দূরত্বে আছে ধরে নিলাম। এই দূরত্বটা মনে করো R দূরত্ব। এটা P1 বিন্দু ধরে নাও, এটাকে ধরে নাও P2 বিন্দু, দুটো অবস্থানকে বোঝালাম। তাহলে প্রথম অবস্থায় কি করেছিলাম, P1 বিন্দুতে Q1 চার্জকে নিয়ে বসিয়েছিলাম। কোত্থেকে এনেছিলাম, ইনফিনিটি থেকে নিয়ে এসে বসিয়েছি, কোনো কার্য হয়নি। এবারে করেছি কি, ইনফিনিটি থেকে Q2 চার্জকে নিয়ে এসে P2-তে বসিয়েছি, কত কার্য হলো, তাহলে সেটাকে আমরা লিখছি W2 বলে, কত কার্য হয়েছে। তো কার্যের ফর্মুলা আমরা জানি, বিভবের চ্যাপ্টারে শুরুতেই শিখেছি কি হয়, QV হয়, কার্য মানে Q ইন্টু V। আমরা শিখেছিলাম W ইকুয়াল V, বিভব আর কার্য আমরা ইকুয়াল দেখেছিলাম, তাই না? সেটা কখন ইকুয়াল দেখেছিলাম, আমরা বিভব বলতে বুঝেছিলাম একক ধনাত্মক আধানকে আমরা অসীম থেকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে এসেছিলাম। এখন তো আর একক আধানকে আনছি না, কত আধানকে আনছি, Q2 আধানকে আনছি। তাহলে কি হবে, এটা হয়ে যাচ্ছে Q2V। এটা কি ছিল, এটা ছিল 1 ইন্টু V, তাই W ইকুয়াল V বলতে পারছিলাম, কারণ তখন একটা আধানকে নিয়ে এসেছিলাম, একক আধানকে নিয়ে এসেছিলাম। এবার তো Q2 আধানকে নিয়ে এসেছি, তাই W কত হবে, Q2V হবে নিশ্চয়ই, তাই তো? ভালো কথা। ভিটা কি, ভিটা হচ্ছে এই বিন্দুটায়, যে বিন্দুতে আমরা Q2 আধানকে রাখলাম সেই বিন্দুর বিভবটাকে আমরা এখানে V বলে লিখছি, ঠিক আছে? তো সেখানে তাহলে V এর মান কত, V কার জন্য তৈরি হবে, নিশ্চয়ই Q1 এর জন্য তৈরি হবে, কারণ এখানে Q1 স্থির অবস্থায় আছে। বিভব কিন্তু সবসময় স্থির আধানের জন্যই তৈরি হয়। Q2টাকে আমরা নিয়ে আসছিলাম, তাহলে সে স্থির ছিল না, স্থির কে ছিল, স্থির ছিল Q1, তার জন্যে P2 বিন্দুতে একটা বিভব তৈরি হয়েছে, সেই বিভবটাকে আমরা V বলে লিখেছি। তাহলে V এর মান কত, তাহলে লিখলাম Q2 যেরকম ছিল ভালো, V এর মান কত, তাহলে Q1 এর জন্যে R দূরত্বে বিভব কত, কি ফর্মুলা হয়, 1/4πε0 Q1/R, এই হয় সাধারণ বিভবের ফর্মুলা। যেটা একটা আধান রয়েছে, একটা ধরে নাও Q আধান রয়েছে, তাহলে তার থেকে R দূরত্বে বিভব কত, বিভবের মান কত, কি উত্তর, 1/4πε0 Q/R, এই তো উত্তর হয়। বিভব মানে তো তাই বোঝায়। তো সেটাই হলো Q1 থেকে R দূরত্বে বিভব কত, 1/4πε0 Q1/R, আর তার সঙ্গে Q2 গুণ আছে, তাহলে W2 হচ্ছে এই পুরো মানটা। এবার তাহলে এই যে সংস্থাটা পেলাম Q1 Q2 সংস্থা, সেই সংস্থার স্থিতিশক্তি কত, পোটেনশিয়াল এনার্জি কত, W1 প্লাস W2, মোট কার্য। এই সংস্থাটাতে মোট কার্য আধানগুলোকে আনতে গিয়ে যে যে কাজ হয়েছে। W1 তো 0, তাহলে এটা 0, W2 কত, এটা যেটা সেটাই হবে, তাহলে 1/4πε0 Q1 Q2/R, এই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। হলো, তাহলে কি দাঁড়ালো, দুটো যখন চার্জ রয়েছে Q1 Q2 চার্জ, তাদের জন্য স্থিতিশক্তির মান কি হয়, 1/4πε0 Q1 Q2/R। বোঝা গেল? দুটোর বেশি চার্জও থাকতে পারতো, যদি আরেকটা চার্জ থাকতো তাহলে কি করতাম, সেখানে আমরা তাহলে এই দুটো আধানের জন্য বিভব বার করে সেই 3 নম্বর আধান দিয়ে গুণ করে আমরা কিন্তু কার্য বার করতাম। তো একটা অঙ্কের মাধ্যমে চলে আসছি, যদি 2-এর বেশি আধান থাকে তখন কিভাবে করব। ফর্মুলা কিন্তু এটা, দুটো আধানের জন্য ফর্মুলা এটা, ঠিক আছে? এটা টুকে নাও, তারপরে আমরা চলে আসছি একটা অঙ্কের মাধ্যমে আমরা বোঝাবো তড়িৎ স্থিতিশক্তি বার করার কি নিয়ম, ঠিক আছে? বুঝলাম তাহলে জায়গাটা। তো চলো, একটা অঙ্ক, খুব সহজ অঙ্ক এবং পরীক্ষায় আগেও এসছে এই অঙ্কটা। তো কি দিয়েছে আমাদের, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ওকে, একটা ত্রিভুজ ধরে নাও, এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু A,
সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু এ করে আছে, ঠিক আছে, এ করে হলো। আমাদের প্রশ্ন করছে যে এই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষ বিন্দুতে আমরা যদি একটা করে Q1 Q2 Q3 চার্জ এনে বসাই, মানে তিনটে শীর্ষবিন্দুতে Q1 Q2 Q3 তিনটে চার্জ এনে বসাই, তাহলে যে সংস্থাটা তৈরি হলো তার স্থিতিশক্তি কত বার করতে হবে। তাহলে কিভাবে করবো অঙ্কটা? বার করতে হবে কি স্থিতিশক্তির মান কত। তো একদম শুরু থেকে যেভাবে বললাম তাহলে আমরা সেইভাবে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করছি। তাহলে কি করব, তিনটে চার্জকে কোত্থেকে আনতে হবে, ইনফিনিটি থেকে আনবো, এনে এই ত্রিভুজের তিনটে বিন্দুতে বসাবো, এই হচ্ছে আমার কাজ। তো প্রথমে ধরে নিচ্ছি একটা চার্জও নেই, কোথাও কোনো চার্জ নেই, আমি একটা একটা করে চার্জ আনবো, এনে ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোতে বসিয়ে দেবো। ওকে, খুব সিম্পল জিনিসটা। তাহলে প্রথমে কি করছি, ইনফিনিটি থেকে আমরা একটা Q1 চার্জকে নিয়ে এসে এই মাথায় বসিয়ে দিলাম, ঠিক আছে। কত কার্য হলো, W1 কত হলো, কি হবে একটু আগেই দেখলে উত্তর হবে 0। তার কারণ কি না, কোথাও তো কোনো চার্জ ছিল না, কোথাও চার্জ না থাকলে ইলেকট্রিক ফিল্ডও ছিল না। তো ইলেকট্রিক ফিল্ড না থাকলে কোনো আধানকে আনতে কোনো কার্যও করতে হয় না। তাহলে একদম সবার প্রথমে চার্জটাকে যেটাকে আনবো সেটাকে আনতে কিন্তু কোনো কাজ করতে হয় না। তাহলে কাজ কত হবে, 0 হবে। এরপর থেকে খেলা শুরু হবে। কি খেলা শুরু হবে না, যখনই আমি একটা Q2 আধানকে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেবো তখন থেকে খেলা শুরু। তার কারণ এখানে তখন অলরেডি Q1 চার্জটা আমার বসে আছে, তাহলে সে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে রেখেছে আমার বোর্ড জুড়ে। তাহলে যখনই Q2কে আনবো সেই Q1 আমাকে বাধা দেবে, তার জন্য আমাকে কাজ করতে হবে। সেই কাজের মান কত, তাহলে সেটা কত হলো, সেটাকে লিখছি আমরা W2 বলে। Q2কে আনতে W2 কাজ করতে হবে। কি ফর্মুলা আমরা বললাম, ফর্মুলা হচ্ছে Q2V। তাহলে যাকে নিয়ে আসছি, কাকে নিয়ে আসছি, Q2কে নিয়ে আসছি, সেই চার্জটা ইন্টু V, V বলতে এই পজিশনের V, যেখানে Q2কে রাখছি সেখানকার V এখানে লিখবো, ঠিক আছে। তো সেখানে নাম দিয়ে দেওয়া যাক, বরঞ্চ আমরা তিনটে বিন্দুকে নাম দিই, A বিন্দু, B বিন্দু আর C বিন্দু, তিনটে বিন্দু নাম দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই ভিটা কোথাকার ভি, যেটা B বিন্দুর বিভব, ঠিক আছে। তাহলে VB বলে লিখলাম, এটা হচ্ছে B বিন্দুর বিভবকে আমরা নিচ্ছি। তো B বিন্দুর বিভব কত হবে, কার জন্য B বিন্দুর বিভব তৈরি হয়েছে, Q1 এর জন্য তৈরি হয়েছে, কারণ এখানে এখন একটা চার্জই আছে Q1, স্থির চার্জ। Q2কে তো নিয়ে এসেছি, স্থির ছিল না, বসানোর পরে স্থির হয়েছে, ঠিক আছে। তো B বিন্দুর বিভব তাহলে কত, সেটা হচ্ছে 1/4πε0 Q1/A, দূরত্বটা A ছিল, Q1 থেকে A দূরত্বের বিভব জানতে চাইছে, তাই Q1/A লিখেছি। আশা করি বুঝতে পারলেন। তাহলে কি দাঁড়ালো, এটা দাঁড়ালো হচ্ছে 1/4πε0 Q1 Q2/A। তাহলে W2 পেয়ে গেলাম। নেক্সট কাজটা কি, নেক্সট কাজ হচ্ছে সেখানে আমরা কি করছি, এবারে একটা Q3 চার্জকে নিয়ে আসছি, ইনফিনিটি থেকে নিয়ে এসে বসাচ্ছি C বিন্দুতে, ত্রিভুজের 3 নম্বর শীর্ষবিন্দুতে। তো এবার আর একটু গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে না, এখানে দেখো এই বিন্দুতে C বিন্দুতে আমরা দুটো আধানের জন্য বিভব পেতে পারি, কারণ এখানে এখন একটা আধান আর নেই, দুটো স্থির আধান আছে, Q1ও স্থির আধান, Q2ও স্থির আধান। তাহলে দুজনে মিলে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছে, অনেক বেশি ফিল্ড প্রয়োগ করছে। তাহলে আমাকে Q3কে আনতে গেলে অনেক বেশি কার্য করতে হবে। তাহলে সেটাকে আমরা লিখছি এবারে W3 বলে, ঠিক আছে। কত হবে সেটা, সেটা হচ্ছে Q3 V অফ C, মানে C বিন্দুর বিভব। তাহলে C বিন্দুর বিভব কোন কোন আধানের জন্য পাবো, Q1 এর জন্য পাবো, Q2 এর জন্য পাবো। তাহলে প্রথমে Q1 এর জন্য ফর্মুলা লিখছি 1/4πε0 Q1/A, Q1 থেকে A দূরত্বে বিভব এটা, প্লাস কার জন্য, Q2 এর জন্য করবো এবারে। Q2 এর জন্য কি 1/4πε0 Q2/A হয়ে গেল। তাহলে এইভাবে মানে যতগুলো স্থির আধান রয়েছে সিস্টেমে, সবকটা স্থির আধানের জন্য আমায় কিন্তু ওই বিন্দুতে বিভবটা বার করতে হবে, করে যোগ করব, করে যাকে নিয়ে এলাম Q3কে নিয়ে এলাম সেটা দিয়ে গুণ করে দেবো, এই হচ্ছে নিয়ম। তাহলে হলো আমার টোটাল ব্যাপারটা। তাহলে W3 পেয়ে গেলাম, আচ্ছা ভালো কথা। তাহলে এবার মোট স্থিতিশক্তি কত, কি হবে, ফর্মুলা কি, W, মোট স্থিতিশক্তি কত W, সেটা মানে W1 W2 W3, তিনটাকে যোগ করে দেবো। সহজ না বিষয়টা। W1 কত ছিল, 0 ছিল, W2 কত ছিল, এটা ছিল, মানে Q1 Q2/4πε0A প্লাস W3 এই পুরোটা, সেটা কত
Q1 Q3 by 4 pi epsilon naught a plus Q2 Q3 by 4 pi epsilon naught a হলো। তাহলে এই হচ্ছে আমার বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পারলে যে টোটাল যে কার্যটা সেটাকে আমরা যোগ করে দিয়েছি, সেটা যোগ করে যা এলো সেটাই হচ্ছে আমার টোটাল স্থিতিশক্তি, সিস্টেমের টোটাল স্থিতিশক্তি আর পোটেনশিয়াল এনার্জি হলো। তো এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে, ভীষণ সহজ জিনিস, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট যেটায় যাব সেটা হচ্ছে যে এই যে আমরা কিউ2কে নিয়ে এলাম, তো সেই কিউ2কে নিয়ে আসতে গেলে যে কোনো আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যায় তার স্থিতিশক্তির যেরকম পরিবর্তন ঘটে তেমনি সঙ্গে সঙ্গে তার গতিশক্তিটাও পাল্টায়। কারণ আমরা জানি শক্তির সংরক্ষণ সূত্র থেকে স্থিতিশক্তি যখন চেঞ্জ হবে সেই চেঞ্জটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো সেই গতিশক্তির সঙ্গে স্থিতিশক্তির যে সম্পর্ক সেইটা হচ্ছে আমার পরের টপিক। তো দেখো, স্থিতিশক্তির সঙ্গে গতিশক্তির সম্পর্ক আমরা দেখতে চাইব। তো মনে করো একটা জায়গাতে বা দুটো বিন্দুর মধ্যে, দুটো বিন্দু দিয়েই দিচ্ছি আমি, একটা ভি এ বিন্দু আর একটা ভি বি বিন্দু। ভি এ বি বলতে আমরা দুটো বিন্দুর বিভবকে বোঝাচ্ছি। তাহলে এটা আমার এ বিন্দু, তার বিভব ভি এ, এটা বি বিন্দু, তার বিভব ভি বি। হ্যাঁ, তো সেই দুটো বিন্দুর মধ্যে আমরা একটা আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে চাইছি। তাহলে একটা আধান কিউ ধরো রয়েছে, তাকে আমরা ভি এ থেকে শুরু করে ভিবিতে নিয়ে যেতে চাইছি। তাহলে এই আধানের একটা স্থিতিশক্তির পরিবর্তন হবে। ভি এ ছিল প্রথমে, এখন পাল্টে কত হলো, ভিবি হলো। তাহলে একটা স্থিতিশক্তির পরিবর্তনের মধ্য দিয়ে সে গেল, তার ফলে তার মধ্যে তার বেগের একটা পরিবর্তন ঘটবে। মানে কি হবে না, ধরে নাও যে তাহলে এই এ বিন্দুতে তার বেগ যদি v1 হয়ে থাকে, তাহলে বি বিন্দুতে গিয়ে তার বেগটা পাল্টে হয়ে যাবে v2। এবার আমি বাড়বে বা কমবে সেটা যাচ্ছি না, আমি যাচ্ছি পরিবর্তনটা। বাড়তেও পারে কমতেও পারে, সেটা ডিপেন্ড করবে বিভবটা কেমন। ঠিক আছে, বিভবের উপর ডিপেন্ড করবে, মানে বিভব বেশি থেকে কমে যাচ্ছে না কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করবে বেগ বাড়বে বা কমবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি দেখাচ্ছি এখানে একটা বিভবের পরিবর্তন রয়েছে, তার মধ্য দিয়ে একটা চার্জ যখন যায় তার বেগের পরিবর্তন ঘটে। ঠিক আছে, তারপরে তোমরা অঙ্ক করে মানে বলতেই পারবে যে বেগটা বাড়লো না কমলো, সেটা পরের গেলে থিওরিটিক্যালি বুঝো ব্যাপারটা কী হচ্ছে। তো তাহলে যখনই একটা আধান ভিএ থেকে শুরু করে ভিবি গেল, তখন তার স্থিতিশক্তির পরিবর্তনটা কত হলো? স্থিতিশক্তির পরিবর্তন, এটাকে পরিবর্তনও বলতে পারো বা তোমরা এভাবেও লিখতে পারো যে একটা আধান যখন এই বিন্দু থেকে বি বিন্দুতে যায় তো তখন স্থিতিশক্তির হ্রাস ঘটে। তার কারণ কি? স্থিতিশক্তির হ্রাস কেন বলছি, বৃদ্ধি কেন বলছি না, তার কারণ হচ্ছে যখন আমরা কোনো আধানকে ইনফিনিটি থেকে নিয়ে এলাম একটা ফিল্ডের মধ্যে, তখন স্থিতিশক্তির বৃদ্ধি ঘটে, কারণ আমরা আধানটাকে নিয়ে আসছি। এবার আধানকে নিয়ে এলাম তো ভালো কথা, এবার আধান কি ফেস করছে? আধান সবসময় একটা বিকর্ষণ বল ফেস করছে। একটু ভালো করে বোঝো, ধরো Q1 আধান ছিল, Q2 আধান ছিল, ঠিক আছে, দুটোই প্লাস, তো প্লাস প্লাস কী করবে? বিকর্ষণ করবে। তো দুজনে তো পাশাপাশি বসে থাকতে পারবে না, Q1 সবসময় চাইবে Q2কে দূরের দিকে ঠেলে দিতে। তাহলে আমরা Q2কে অসীম দূরত্ব থেকে যখন নিয়ে আসছি Q1-এর দিকে, সেটা আমাদের হাতে রয়েছে, তখন স্থিতিশক্তিটা বৃদ্ধি করছি। এবার আমরা যখন ব্যাপারটা আমরা হাত তুলে নিচ্ছি যখন, তখন কি হচ্ছে? Q1 Q2কে ঠেলে দূরে পাঠিয়ে দিচ্ছে। তো সেই সময় আমরা বলছি স্থিতিশক্তির হ্রাস ঘটছে। স্থিতিশক্তি যখনই হ্রাস ঘটবে তখন কি হবে? গতিশক্তি বৃদ্ধি পাবে, মানে এই Q2টা স্পিড বাড়তে বাড়তে দূরে চলে যাবে, কারণ ও তো একটা ফোর্স দিচ্ছে। ফোর্স বাড়লে কি হয়? ত্বরণ তৈরি হয়, তো ত্বরণের ফলে কি বেগ বৃদ্ধি হয়, তাহলে Q2 একটা বেশি বেগ নিয়ে দূরে চলে যাবে, এই জিনিসটা ঘটে। তো সেক্ষেত্রে স্থিতিশক্তির পরিবর্তনও বলতে পারো, মানে এ থেকে বিতে যাওয়ার সময়, বা বলতে পারো স্থিতিশক্তির হ্রাস, সেটা তোমরা যা খুশি বলতে পারো। ঠিক আছে, সেটা ইকুয়াল আমরা বলতে পারি গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তনও বলতে পারো, অথবা বলতে পারো বৃদ্ধি। এটা হ্রাস হলে ওটা বাড়বে, এটা যদি বাড়ে ওটা কমবে, এরম হচ্ছে বিষয়টা।
তুমি যদি মানে উল্টো কেসটা করো তাহলে এটা বাড়লে গতিশক্তি কমবে, এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? মানে স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়ে। তো তোমরা যদি এটা মনে রাখতে না পারো কমবে বাড়বে, জাস্ট লিখে দেবে পরিবর্তন। স্থিতিশক্তি চেঞ্জ হলে গতিশক্তি চেঞ্জ হবে উল্টো ওয়েতে, ঠিক আছে? তো কত সেটা হচ্ছে তাহলে কিউ ইন্টু আমরা লিখতে পারি ভিএ মাইনাস ভিবি। এই হচ্ছে পরিবর্তনটা স্থিতিশক্তি, ভিএ থেকে ভিবিতে গেল, তাহলে কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে? সেটা ইকুয়াল আমরা কি লিখবো? গতিশক্তির পরিবর্তন কত? হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এটা গতিশক্তির পরিবর্তন। অন্তিম গতিশক্তি হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস প্রাথমিক গতিশক্তি হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। হলো? তো এই হচ্ছে আমার তাহলে স্থিতিশক্তির সঙ্গে গতিশক্তির সম্পর্ক। তাহলে এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে এরকম যে ধরে নাও যে কোনো একটা আধান ইনিশিয়ালি তার বেগ 0 ছিল, ভি ওয়ানটা 0 ছিল, তাহলে ভি ওয়ান যদি 0 থাকে আমার, তাহলে ভি টু কত হবে? মানে প্রাথমিক বেগ 0 থেকে আরম্ভ করেছে, কিছুটা দূরত্ব চলার পরে বেগ কত হলো? তো ভি ওয়ান যদি 0 করে দাও তাহলে এই টার্মটা পুরোটা 0 হয়ে যায়, ভি ওয়ান 0 মানে হাফ এম ভি ওয়ান স্কোয়ার 0 হয়ে যায়। তাহলে ভি টু কত? ভি টুর মান তাহলে কত? সেটাকে আমরা ধরো এখন ভি টু না বলে বলছি ভি, 0 থেকে আরম্ভ করেছে করে বেগ হয়েছে ওর ভি, তাহলে এখন ভি এর মান কত? তো খুব সহজ, কীভাবে লিখবো? 2q বাই এম ভিএ মাইনাস ভিবি পুরোটার রুট। হলো? তাহলে এটাই হচ্ছে বেগের মান। বা এমনও হতে পারে যে ভিএটা 0 ছিল, সেখান থেকে একটা বিভব প্রভেদের মধ্য দিয়ে গেছে, মানে ভিএ মাইনাস ভিবির ভ্যালু হচ্ছে ভি, এটাও বলতে পারে। তো সেক্ষেত্রে এই ডিফারেন্সটাকে তোমরা ডাইরেক্ট ভি বলা যায়। তাহলে এখান থেকে বলতে পারো বেগ কত? 2q ভি বাই এম এর রুট, এখানে ভি হচ্ছে বিভব আর এই ভিটা হচ্ছে স্পিড, গুলিয়ে যেন না যায়, এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে পোটেনশিয়াল বিভব। তাহলে এই হচ্ছে আমার বেগের সঙ্গে বিভবের সম্পর্ক, বা স্থিতিশক্তির বিশেষ সম্পর্ক তো বললাম কী কী আছে, এটা হচ্ছে বেগের সঙ্গে বিভবের সম্পর্ক, এইভাবেও প্রকাশ করতে পারো। তো এটা দিয়েও অঙ্ক টঙ্ক দেয়, এটা ফর্মুলা হিসেবে ব্যাপারটাকে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে?